তোমাকে তোমাকে তার ব্যবহার উপযোগিতাটাকে নিয়ে যায় না যেতে পারে, সেটা তো কোনো অর্থ নেই। তাহলে আমাদের মূল পরিকল্পনাটা যখন সেই অর্থে আছে যে তুমি সার্টিফিকেট নির্ভর শিক্ষার কাছে যাবে না, তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে যে মান উন্নত করবো আমরা, সেটি বলাই বাহুল্য। এবং এখানে যে ডিসক্রিমিনেশন আছে এগুলোকে কোনোভাবে রাখা হবে না। আর কিছু বলবো, একটা জিনিস দেখো, এই 110টা একটু শোনো, তোমরা শোনো, অনেকে একটু শুনি আমরা। 110টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এটার তোমার কি মনে হয় কতটা রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে? কত পার্সেন্ট? প্রায় 50% বা তার অধিক। এটি একটা বড় বড় সমস্যা। আমাদের তোমরা ইস্তেহার আসছে সামনে, বাট আমাদের পরিকল্পনার জায়গাটা বলি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে যেহেতু অনেক বড় সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তাদের অবদানও কিন্তু এবারে জুলাই অভ্যুত্থানে দারুণভাবে প্রকাশিত হয়েছে, এবং তার আগ থেকে এই সংগ্রামের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল, শুধু সরকারি বিশ্ববিদ্যালয় না। সেজন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো নিয়ে হয়তো বা বিএনপি চিন্তা করবে, বাট এটার মান নিয়ন্ত্রণ এবং তার ফ্যাসিলিটি নিশ্চিত করা, এবং যারা ট্রাস্টি বোর্ডের সদস্য তারা যেন এই টাকাটা গ্র্যাব করতে না পারে, এটাও কিন্তু অনেক বড় সমস্যা। শিক্ষকদের বেতন না দিয়ে তারা ব্যবসা করে, অথচ তার 1 টাকাও নেয়ার কথা না। সেই জায়গাগুলোতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এখানে একটু। আসসালামু আলাইকুম, আমার নাম ফাউজিয়া দিকা মিম। আমি এখন একজন ভর্তি যোদ্ধা। তো আমরা পরবর্তীতে যেটা হবে, আমরা হচ্ছে অনার্সে ভর্তি হব, যে কোনো বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল যেখানেই ভর্তি হই। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যখন স্টুডেন্টদের, তরুণ প্রজন্মের অনেক কর্মসংস্থানের কথা বলেছেন, আমি চাচ্ছিলাম যে আমরা পড়াশোনার পাশাপাশি, যেমন বাইরের দেশগুলোতে দেখা যায় পার্ট টাইম জব থাকে মেয়েদের জন্য, বা আমাদের দেশের ছেলেদের জন্য অনেক কিছুই আছে পার্ট টাইম জব, ওরা চাইলে একটা ব্যবসা রাস্তায় দাঁড় করাতেই পারে, কিন্তু মেয়েদের জন্য আসলে ওইটা মানে খুব টাফ হয়ে যায়, সবার জন্য ইজি হয় না। তো আমরা জানতে চাচ্ছিলাম যে বিএনপি পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের আলাদা একটা মানে পার্ট টাইম জব যেটাকে বলে, ওটার জন্য আসলে আপনারা কি করতে চাচ্ছেন পরবর্তী প্ল্যান? এমনিতে প্রফেসর মামুন যখন কথা বলছিলেন, তিনি একটা কথা বলেছেন যে ইন্টার্নশিপ। হ্যাঁ, আসলে হয় কি যে তুমি নিশ্চয়ই এটা চাও না যে ইন্টারমিডিয়েট পড়া কোনো একজন স্টুডেন্ট পড়ার পাশাপাশি তার জব করবে। এইটা বোধহয় আমাদের এই মুহূর্তে ভাববো কিনা সেটা একটা চিন্তার বিষয় রয়েছে। তবে তুমি যখন গ্রাজুয়েশন পর্যায়ে যখন পড়াশোনা করবে, তখন তুমি যে শিক্ষার সাথে তোমার পড়াশোনাটা, সেটার সাথে যখন অ্যাটাচমেন্ট করে, যে কথাটা উনি বলছিলেন যে তুমি যে এলাকার যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, সেই এলাকায় তোমার চাহিদার জন্য সেই প্রতিষ্ঠানের সাথে তোমার একটা অ্যালাইনমেন্ট করা। অর্থাৎ তুমি যদি কোনো একটা বিশেষ বিষয় নিয়ে পড়ো, টেক্সটাইল নিয়ে পড়ছো ধরো, তাহলে ওই জায়গায় যদি কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকে, তাহলে তার সাথে সেই ইন্ডাস্ট্রির এই লিঙ্কেজটা এরকম হবে যে তুমি তোমার ইন্টার্নশিপ ওখানে করবে, এবং তোমার দক্ষতাকে তোমাকে অবজারভেশন করার পরে তোমার যখন সেই ডিগ্রিটা অর্জন হবে, তখন তোমার জব অপরচুনিটিটা সেখানে অটোমেটিক্যালি তৈরি হবে। আচ্ছা, তার সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। আচ্ছা, যখন আমরা হচ্ছে এখন ভর্তি পরীক্ষা যখন দিতে যাই, তখন দেখা যায় যে একটা ভার্সিটির ফর্ম টানার জন্য প্রায় 1500 থেকে 1200 টাকা আমাদের পোহাতে হয়। এটা খুবই খারাপ লাগে যে অনেক স্টুডেন্ট আছে এটা দিতে পারে না। সুতরাং দেখা যায় তারা একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে, এবং ওই ভার্সিটি দেখা যায় এআই ব্যবহার করে হচ্ছে ওরা পাস করে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে। তোমরা কি সবাইকে গুচ্ছ পরীক্ষার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, আমি বিপক্ষে স্যার। কারণ এখানে এক একটা ভার্সিটিতে 1200 টাকার নিচে কোনো অ্যাপ্লাইয়ের মানে ফি নাই, সবকিছু উচ্চতা তো একটা স্যার এরপরই তো করা লাগে। না, একটা আমি 1200 ধরি, তুমি যখন আলাদা আলাদা করে করো তাহলে কয়েকটা 1200 খরচ করতে হচ্ছে। সেই জায়গায় 1200 জায়গায় ধরো 1000 হলো বা যেটাই হোক, একটা পরীক্ষা দিয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে। এটাতে আমাদের কোনো আপত্তি আছে? না না না, ওইটা ঠিক আছে স্যার। সব বেশিরভাগ বন্ধুরা তো চাইছে যে একটা পরীক্ষাতেই বাংলাদেশের সমস্ত পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেইভাবে হবে। মেডিকেল কলেজে ভর্তি তো সেইভাবে হয় স্যার। চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো তো আলাদা আলাদা ভাবে হচ্ছে। না না না, ওটা তো তারা নিয়মের মধ্যে আছে, সেটাকে পরিবর্তন করা যাবে না এমন তো কোনো কথা না। প্রয়োজনে তো সব আইনকে পাল্টায়, তাই না? এটা নিশ্চয়ই চিন্তা করা যাবে। একটা জিনিস শোনো, একটা জিনিস বড় মিস করে গেছি আমি, এটা আমার বলার কথা ছিল। একটু শোনো, আমাদের শিক্ষা ক্ষেত্রে এখন ব্যয় কত জানো? মানে সরকারের ব্যয় 1.76 থেকে 1.8% বাজেটে। আর বিএনপি কত করতে যাচ্ছে এটা জানো? 5%। তাহলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা তোমার যে ভর্তির ইস্যু, যে টাকাটা বিশ্ববিদ্যালয় থেকে তুমি দিচ্ছ, তাহলে কত গুণ বাড়াচ্ছে? প্রায় 3 গুণ। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমি, বারবার যে কথাটা আমি বলছি, স্বপ্নটা বড় দেখতে হবে। তাহলে ওই প্যাকেজের মধ্যে কিন্তু এগুলো আছে যে বিশ্ববিদ্যালয়গুলো তখন অটোমেটিক টাকা বৃদ্ধি পাবে। টাকা বৃদ্ধি পেলে বিশ্ববিদ্যালয়গুলো তখন আর তোমার কাছ থেকে টাকাটা নেবে না। ঠিক আছে, নেক্সট কাকে? এরপরে কে বলবে প্লিজ? আসসালামু আলাইকুম, আমি তাসনিম বিনতে নাসি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন শিক্ষার্থী, পাশাপাশি রোটারি ক্লাবের একজন সদস্য।
আমার প্রশ্নটা ছিল যে প্রতি বছরই কিন্তু এইচএসসি এসএসসি পরীক্ষা নিয়ে প্রশ্ন নিয়ে একটা খুবই সমস্যার মধ্যে হয়, বিশেষ করে কুমিল্লা বোর্ডে। আপনারা দেখবেন যে কুমিল্লা বোর্ডে কঠিন কোশ্চেনের প্যাটার্নটা এতটাই কঠিন হয় এবং এতটাই জটিল হয় যে পাশের হারটাই সবচেয়ে নিম্ন থাকে। সেখানে তারা সবাইকে পাস করে দিচ্ছে। না, এবার কিন্তু পাশের হারটা খুবই ইয়ে হয়, এটা প্রতি বছর হয়, কিন্তু এবার একটু আর আগে খেয়াল করবেন আপনারা। তো যদি বিএনপি সরকার হিসেবে গঠিত হয়, সেক্ষেত্রে কি অভিন্ন মানে প্রশ্নের পরীক্ষা হবে কিনা? তাহলে মনে করেন যদি সহজ হয় সবার জন্য সহজ হবে, কঠিন হবে সবার জন্য কঠিন হবে, কিন্তু মেধা যখন যাচাই দিকটা আসে তখন কিন্তু কুমিল্লা বোর্ডকে মানে স্টুডেন্টরা নিচে থাকে। তো আমার এটাই প্রশ্ন ছিল যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে কিনা। দেখো, আমাদের একটা কমিটমেন্ট, একটু সবাই শুনি একটু, শুধুমাত্র এই যে তোমার যে বিপত্তি, এটা সবার একটা, যখন তুমি কোনো ব্যবসায়ী লাইসেন্স করতে যায় তাকেও বিপত্তির মধ্যে পড়তে হয়। আমি যখন পাস করে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে চাই তাকে বিপত্তির মধ্যে পড়তে হয়। তুমি একটা ফার্মে যদি ওপেন করতে চাও তাকে বিপত্তির মধ্যে পড়তে হয়। আমরা এই জন্য বলছি ব্যবসা এবং শিক্ষা সব সহজীকরণ করা। অথবা স্পেসিফিক তোমার প্রশ্নের উত্তর হচ্ছে কিনা আমি জানি না, বাট এই যে আমাদের সময় যেমন আমরা সমন্বিত পরীক্ষা দিয়েছিলাম এবং একটা ভালো প্র্যাকটিস ছিল, কিন্তু তুমি জানো দীর্ঘদিন সেটা ধ্বংস করা হয়েছে। ওই সমন্বিত পরীক্ষাটাও কিন্তু বিএনপির সময় চালু হয়েছিল। তা আশা করি যে তোমাদের দুর্ভোগ লাঘবের মতো যে ভালো প্রকল্প ছিল যেগুলোকে বন্ধ করা হয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা আবার চালু করব। ঠিক আছে, নেক্সট। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান জুবের, কুমিল্লা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টর। আমি তারেক রহমান কুমিল্লা যেদিন সমাবেশ করছিলেন ওইটার একটা প্রশংসা করবো যে উনি হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালের কোলাবোরেশন করতে যাচ্ছেন। সেকেন্ডলি, আমি ডাক্তার যে আছেন স্যারকে একটা করব যে আপনারা যে মান উন্নয়নের কথা বলতেছেন, একই সাথে তারেক রহমান সাহেব বলছিল যে হেলথ কেয়ার গিভাররা দিবে এভরি কর্নার অফ বাংলাদেশ। তো এখন আমরা দেখতেছি ম্যাটস যারা আছেন, তো একটা যদি অনলাইনে আপনি দেখেন, কিছুদিন আগে দেখেছিলাম যে একজন মেল পুরুষ হসপিটালে গেছে, ওনার অ্যাডভাইস করে যে আল্ট্রাসাউন্ড অফ ইউটেরাস। এটা হয়তো আপনি বুঝবেন, অনেকে বুঝবে না। তো যখন ম্যাথসদেরকে আমরা এইটার মধ্যে দিয়ে নিয়ে আসতেছি, যখন আমরা আলাদা করতেছি না, এই কোয়ালিটিটা হ্যাম্পার হচ্ছে কিনা। দুই নম্বর কথা, হেলথ কেয়ার গিভার যখন দিবেন তাদের প্রপার কোয়ালিটি কতটুকু মেনটেন হবে। আপনি জানেন যখন মেডিকেল এডমিশন টেস্ট দেওয়া লাগে বা তাদের একটা স্পেসিফিক কোয়ালিটি একটা আপ টু দ্য মার্ক লেভেল যাওয়ার পরে তাদের পরীক্ষার পরে এখানে আসে। তো যারা 5 বছর অ্যাটলিস্ট এমবিবিএস কোর্স ক্রস করে তারপরে আসে, আর অন্যদিক থেকে যারা ম্যাথস তারা যখন আসে, তখন দুইটাই যখন আপনি সমর্থন করবেন, তার সাথে যখন হেলথ কেয়ার গিভার ওইটা যখন অ্যাড করবেন, তখন ডাক্তারদের কোয়ালিটিটা ফলো করবে কিনা, সেটার জন্য বিএনপি কি রেসপন্স করবে? থ্যাংক ইউ। খুবই শুনে খুশি হলাম যে তুমি জনাব তারেক রহমানের বক্তৃতাটা ফলো করেছো এবং উনি স্বাস্থ্যকে একটা গুরুত্ব দিয়ে তার গুরুত্বপূর্ণ পরামর্শ যে দুটো তার পরিকল্পনা ছিল সেটা বলেছেন। হেলথ কেয়ার প্রোভাইডারের ক্ষেত্রে তোমার মনে হয় কোনো আপত্তি নেই, তুমি নিজে চাও যে এই মাপের লোকজন থাকুক। ওরা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তারা শুধুমাত্র যারা প্রিভেন্টিভ হেলথের ইনফরমেশন গুলো ডিসিমিনেট করবে। তোমরা বলো না যে কি কি খাবার খেলে হার্টের অসুখ হয় না, কি কি খাবার খেলে স্ট্রোক বা হাইপারটেনশন প্রিভেনশন করা যায়, এগুলো তো তোমরা জানো, তাই না? এগুলো তো তোমরা তোমাদের কমিউনিটি মেডিসিনে পড়ো না, এগুলো তোমাকে এদের পড়তেই হয়। না, আমি ম্যাথসের কথা পরে আসছি। আমি তোমাকে হেলথ কেয়ার প্রোভাইডারের কথা বলছি এই জন্য যে ম্যাথস নিয়ে তো উনি কথা বলেননি। উনি বলেছেন যে ম্যাথসকে উন্নত করা হবে, এটা বলেছেন, কিন্তু বলেন নাই। উনি বরং বলেছেন যে আমরা আর একটা জিনিস তোমাকে বলে রাখি যে বেশি প্রশ্ন আপনার কিছু করবার দরকার নেই। ওনার বাড়িতে একজন বড় ডাক্তার আছে, এটা জানো? ওনার বাড়িতে একজন বড় নাম করা কার্ডিওলজিস্ট আছে। সুতরাং হেলথের ব্যাপারে তুমি যতটা চিন্তা করো, ওই বাড়িতে চিন্তা ভাবনা কম হয় না, অনেক বেশি হয়। এটা জেনে রাখো যে আমরা এইরকম সমতায় বিশ্বাস করি না। এটা সমতার কোনো প্রশ্নই তো ওঠে না। এটা আদালত একটা ভেজাল লাগিয়ে দিচ্ছে, তোমরা এটা নিতে জানো সমত। এটা আদালত একটা ভেজাল লাগিয়েছে, সেটা নিষ্পত্তি যেহেতু আদালতের উপর আমরা কথা বলি না, সেটা বলা যায় না। তো ডাক্তারদের অবস্থান ডাক্তারি, তারাই বিশেষজ্ঞ হবেন, তারাই দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনা করবেন, তারা সহযোগী শক্তি হিসাবে কাজ করবেন। তাদের কাজ কিন্তু এই চিকিৎসার কিউরেটিভ সাইড দেখা, এটা তাদের কাজ না। তারা প্রিভেন্টিভ সাইডে তার যেটুকু দায়িত্ব আছে তার সেই গণ্ডিটা তারা অতিক্রম করবে না। এরপরে এদিক থেকে অনেকক্ষণ নেই না প্রশ্ন, একটা মাইক আছে তো?